আমি কখনো বিয়ে করি তাহলে আমি কখনো মা হতে পারবো না। এমন মারা মারছে আমার জড়াটা ফেটে গেছে। খাবার চাইলে ওনারা আমাকে খাবার দিত না, নামাজ পড়তে চাইলে আমাকে নামাজ পড়তে দিত না। কোনো মেয়ে যাতে হাউজে জানা আছে আমাদের মতো যাতে লাইফ বরবাদ না হয়। আমি শিপা আহমেদ। আমি প্রবাস জীবন 3টা দেশ ঘুরছি, কিন্তু আমাকে কখনো এরকম হ্যারাসমেন্ট হতে হয়নি। যখন সৌদিতে গেলাম তো আমি তো একটা আশা নিয়ে গিয়েছিলাম, তো আমি কিছু করব। তো ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে 1 মাস পর্যন্ত তারা আমার সাথে ভালো বিহেভ করেছে। তারপর থেকে দেখলাম খাবার চাইলে ওনারা আমাকে খাবার দিত না, নামাজ পড়তে চাইলে আমাকে নামাজ পড়তে দিত না। তো যখন খাবার চাইতে যেতাম তখন ওরা মারতো। আমাকে দেওয়া হয়েছিল আপনার শোরুমে জব করার জন্য, তারা আমাকে নিয়ে গেছে হাউজে। আপনার সৌদি আরবে কেন মানে যাওয়ার ইচ্ছা ছিল? সৌদি আরবে আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমি যার মাধ্যমে গিয়েছিলাম পুরানা পল্টন থেকে, উনি আমাকে বলছে কাতারে তোমাকে পাঠাচ্ছি। তো আমি ওনার উপর ডিপেন্ড করে আমি ভাবলাম যে উনি তো আরো 2-3 বার আমাকে পাঠাইছে, তো এবার আমাকে কাতারই পাঠাবে। তো ওইখানে আপনি কি কাজ করতেন? ওখানে আমি আপনার মার্কেটিং জবে ছিলাম, আপনার লুলু সুপার মার্কেটে। যখন আমি বাংলাদেশে আসি তখন আমার আম্মু মারা যায়। আমি ওখান থেকে অ্যাক্সিডেন্ট করি, তো আমাকে 1 মাসের ছুটিতে বাংলাদেশে পাঠায়। কিভাবে অ্যাক্সিডেন্ট হয় আপনার? মালিকের গাড়িতে যখন আমি যখন কাজ শেষ করে বের হচ্ছি তখন মালিক হঠাৎ করে গাড়ি ব্রেক করে, তখন আমার গায়ে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরে আমি এখান থেকে অনেক দূরে ছিটে পড়ে যাই। তখন আমার এখানে আঘাত লাগছে, হাত ভেঙে ঘুরে গেল। তো আমার কোনো জ্ঞান ছিল না। ওখানে ছিলাম 15 দিন, আপনার আইসিইউতে ভর্তি ছিলাম। ওনারা যত ট্রিটমেন্ট ছিল ওনারা করে যখন আমি একটু সুস্থ হই তখন আমাকে বাংলাদেশে পাঠায়। বাংলাদেশে আসার 1 মাস হয়নি তখন আমার মা মারা যায়। তো আমার মালিক বলছিল যে তুই যখন তোর মা মারা গেছে তুই 6 মাস পরে আমাকে বলিস, আমি তোকে টিকিট দিব, তুই আবার চলে আসিস। তখন আমার ফ্যামিলির থেকে বারণ করলো যে যাওয়ার দরকার নেই, মা মারা গেছে, এখন ছোট বাচ্চাকে নেই, তুমি এখন দিনটা পার করো কোনো রকম, আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। তো আমাকে জানি না আল্লাহ পাক আমাকে আমার ভাগ্যে কি লিখে রাখছিল। তো আমি স্বইচ্ছে আমি বলছি যে আমি আবার কাতারে যাব। তো ওনারা আমাকে কাতার না পাঠিয়ে আমাকে পাঠিয়ে দিচ্ছে সৌদি আরব, রিয়াদে। আপনি কি জানতেন আপনাকে? না, আমি জানতাম না। ওনারা আমাকে কাতারের পরিবর্তে আপনার সৌদি আরবে পাঠাবে। তো যখন সৌদি আরব এয়ারপোর্টে নামলাম তখন আমি একটা বাঙালি মহিলাকে জিজ্ঞেস করতেছি এটা কোন এয়ারপোর্ট। বলে আল্লাহ তুমি কি জানো না, এটা তো সৌদি এয়ারপোর্ট। তখন আমি খুব ভয় পেয়ে গেলাম যে কাতার এয়ারপোর্ট, দুবাই এয়ারপোর্ট, আবুধাবি এয়ারপোর্ট আমি জানি, চিনি, এবং এইটা তো আমি কখনো দেখি নাই। তো আল্লাহর উপর ভরসা করে দেখি আল্লাহ ভাগ্যে কি লিখে রাখছে। তো মালিক রিসিভ করার জন্য আসছে, আমি ওনাকে সালাম দিলাম, ওনার সাথে কথা বললাম। কথা বলার পরে উনি আমাকে বলতেছে যে চল আমার বাসা চল। তো গেলাম ওনার বাসায়। যাওয়ার পরে দেখতেছি যে একদম এত খাতির যত্ন, এত আদর যত্ন আমি কখনো পাইনি, এরকম একটা অবস্থা। যাক 1 মাস পর্যন্ত উনি আমার সাথে এতটা ভালো বিহেভ করছে যে মনে হচ্ছে যে আমি একদম ওনার ফ্যামিলিকেও। তো যখন উনি আমাকে স্যালারিটা 2 তারিখে হাতে দেয় তখন আমি বাংলাদেশে পাঠাই। পাঠানোর পরে তারপর থেকে ওনাদের অত্যাচার শুরু হয়ে গেছে। তো সেখানে আপনি ভালো ট্রিটমেন্ট পাচ্ছিলেন, কিন্তু আপনাকে কোন কাজের আমাকে বলছে যে সৌদি আরবে যখন ওনারা সব প্রিপারেশন করছে তখন আমি জানতাম না। আমাকে বলছে যে আপু আপনি কিন্তু কাতারে যাচ্ছেন। তো ঠিক আছে, কাতারে হলে তো আমার জন্য ভালো। তো যখন আমি সৌদি এয়ারপোর্ট ওখানে যাওয়ার পরে আমাকে আপনার বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যখন আমাকে টিকিট পাসপোর্ট হাতে বুঝিয়ে দিল তখন আমি আর খুলে দেখিনি যে আমার টিকিটটা কোথাকার। আমার তো একটা বিশ্বাস ছিল যে যখন উনি আমাকে 3টা দেশে পাঠিয়েছে আমি ভালো ফ্যাসিলিটি পেয়েছি, ওখানে হয়তো বা আমি ওই একই সিচুয়েশনে ছিলাম। যখন আমাকে বোর্ডিং পাস দেয় তখন আমি বুঝতে পারলাম যে এটা তো আমাকে বলছে আপনাকে ট্রানজিট দিতে হবে আপনার মাস্কাট এয়ারপোর্ট। তো আমি তো ভাবছি যে এভাবেই আমাকে যেতে হবে। তো কাতার এয়ারপোর্ট নামবো। যখন সৌদি এয়ারপোর্টে নামলাম তখন আমি বুঝতে পারলাম যে হয়তো আমার ভাগ্যে কি আছে আমি জানি না। তো আলহামদুলিল্লাহ ওখানে পৌঁছানোর পরে এই শুরু হলো। খাবার চাইলে মামা আনা যাওয়া আনা হাদি আকিল মাফি মুশকিলা আকিল বাদেন বাদেন। 4 দিন 5 দিন চলে যায়, আমার ক্ষুধায় পেট চোচো করতেছে অথচ আমাকে খাবার মিলে না। পানি চাইলে হাদি মাফি ময়া, হাদি মাফি ময়া, এরকম পানি দিবে না। আচ্ছা, পানি দিবে না, বলছেন না পানি নাই। খাবার চাইলে দিবে না, বলছেন নাই বাদেন, পরে আইনা দিব। এরকম করতে করতে দেখা যাচ্ছে যে ওরা খাবার খেয়ে যা বাঁচে সেটা কি করে ডাস্টবিনে ফেলে দেয়।
এমন করতে করতে এরকম 3 মাস 4 মাস হয়ে গেছে। যখন আমি একটু কাজে থেকে একটু যখন দুর্বল হয়ে পড়ি তখন কাজে থেকে একটু স্লো হয়ে গেছি। ওখানে আমাকে দেওয়া হয়েছিল লুলু সুপার মার্কেটে, ওই সৌদি আরবে যে একটা লুলু হাইপার সুপার মার্কেট আছে ওখানে দেওয়া হয়েছিল। ওখানে আমাকে না দিয়ে ওনার হাউসে নিয়ে রাখছে, ওখানে আমি কাজ করব। ওই মালিককে বলছে শোরুমে যাওয়া লাগবে না, তোর এখানেই কাজ করতে হবে। তারপর আলহামদুলিল্লাহ আমি মেনে নিয়েছিলাম। দেখা যাচ্ছে যে আমি একটু কাজে স্লো হলে ওনার মেয়েদেরকে ডেকে নিয়ে আসতো, কেউ চুলের মধ্যে ধরতো, কেউ হাত চেপে ধরতো, কেউ পা চেপে ধরতো, লোহা জাতীয় জিনিস ওগুলি দিয়ে গিরায় গিরায় মারতো। তখন আমি সহ্য করতে পারতাম না, যখন ছুটাছুটি করতাম, যখন অজ্ঞান হয়ে পড়তাম তখন ছেড়ে দিত। তো 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত আমার জ্ঞান থাকতো না। যখন জ্ঞান আসতো তখন আমি উঠে হাঁটতে পারতাম না, পায়ের তলাতে লাঠি দিয়ে আপনার রড দিয়ে মারতো। প্রতিনিয়ত এরকম টর্চারিং করছে, প্রতিনিয়ত। রাত হলে দরজা নক করতো, দরজা নক করে বসে থাকতাম, ঘুমাতাম না। কখন কে আমার উপর হামলা করে আমি এইরকম একটা ভয় কাজ করতো। তো আমি কি করতাম, রুমে না শুয়ে ওয়াশরুমে চলে যেতাম। ওয়াশরুমে যেয়ে দরজা লাগায় লক করে সারা রাত্র ওখানে বসে থাকতাম। ওই ভদ্রমহিলা ওনার মেয়েদেরকে ডাকায় নিয়ে আসতো, ছেলেরা তো কাজে চলে গেছে, মেয়েদেরকে ডাকায় নিয়ে আসতো। তো আমাকে প্রচুর এত মারা মারছে যে আল্লাহ যাতে কোনো মেয়েকে সৌদি আরবে না পাঠায়, এটা আমার রিকোয়েস্ট। এবং আমার মতো যাতে হ্যারাসমেন্ট না হয়। আমার এমন একটা অবস্থা করছে যে আমি কখনো যদি আমি কখনো বিয়ে করি তাহলে আমি কখনো মা হতে পারবো না। ওরা আমাকে মানে জ্বর এমন মারা মারছে, আমার জ্বরটা ফেটে গেছে। ওইটা আমাকে বাংলাদেশে এসে অপারেশন করা লাগছে। এমন হয়েছে ব্লাড যেতে যেতে অবস্থা খারাপ হয়ে যেত, একটা টাকার ওষুধ এনে খাওয়াইতো না। আমাকে নিয়ে হসপিটালে যখন গেছে আমার একদম ব্লাড যাচ্ছে, নাক মুখ দিয়ে তো ব্লাড চলে আসছে, এই দিক দিয়ে তোর ব্লাড যেতে যেতে আমার অবস্থা খারাপ। উনি আমাকে হসপিটাল নিয়ে যায়, তো একজন ডক্টর বলতেছে ওই পরিবারের কি যতজন ছেলে ছিল, মানে যতজন সদস্য ছিল সবাই, হ্যাঁ সবাই, ছেলে মেয়ে নাতি নাতি যা ছিল, বয়স্ক মহিলা, উনি লাঠি দিয়ে হাঁটতে পারে না, উনি উঠে ওনার যে লাঠি ছিল ওইটা দিয়ে পিটাইতো। এরকম করে হসপিটাল নিয়ে গেছে। যখন পুলিশ আমাকে জিজ্ঞেস করছে যে তোকে মারছে নাকি, তখন আমার মুখটা এইভাবে চাপা দিয়ে ধরে একটা রুমের মধ্যে নিয়ে পরে উনি ওনার হাজব্যান্ডকে ফোন দিছে, তুমি গাড়ি নিয়ে আসো, ওরা নিয়ে বাসায় আসবো। আমাকে পুলিশ কমপ্লেন করতে দিত না, আমার রুমের মধ্যে আটকায় রাখতো। আমি কাউকে যে চিৎকার দিয়ে জ্বালানা দিয়ে ডাকবো, জ্বালানা পর্যন্ত মানে একদম এমন আটকেছে, আমার আওয়াজ বাহিরে চাইতো না। মানে যেদিন থেকে আপনাকে টর্চার করা শুরু করে ওদিন থেকে আপনি আর কোথাও যোগাযোগ করতে পারি নাই। এদিকে আমার মা নাই, এবং কি 2টা ভাই পেরেশান হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এখানে সেখানে দৌড়াইতেছে, আমার খোঁজ খবর কেউ পাচ্ছে না। ওই নির্যাতনের সময়গুলোয় আপনার কি মনে হয়েছে, আপনি বাংলাদেশে আবার আসতে পারবো না সেটা, হ্যাঁ না, আমি ভাবছি যে আমি আর বাংলাদেশে আসতে পারবো না, আর বাংলাদেশের যে একটা পরিবেশ ওটা আমি কখনো অনুভব করতে পারবো না। কিন্তু সবচেয়ে বড় কষ্টটা এখানেই, ওরা আমাকে মারতো যাই করতো। আমার কথা হচ্ছে যে আমি একটা মানুষ, তারা যদি আমাকে খাবার না দেয় আমি শক্তি কিভাবে পাবো আর কাজ কিভাবে করব। এটাই আমার কাছে প্রত্যেকটা মানুষের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যদিও প্রবাসে যাওয়ার কারো ইচ্ছা থাকে সৌদি আরবে যেন না যায়। এরপর আপনার বাংলাদেশে না, তারপর আমি ওই আপু থেকে মোবাইল নিয়ে তারপর বাংলাদেশ এজেন্সিতে ফোন দিলাম, যার মাধ্যমে আমি গিয়েছি। তো আমার ফ্যামিলি থেকে ওনার নামে কমপ্লেন করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, আমার পাসপোর্ট কপি দিয়ে ওনারা কমপ্লেন করছে, বলছে যে শিপা তুমি টেনশন করো না, দেখি আমি কি করতে পারি। তখন আমার ফ্যামিলিতে আমার এক কাজিন ছিল, উনি আবার প্রবাসী মন্ত্রণালয়ের, উনি কিছু ওনার লোকজন আছে, ওনার সাথে কথা বললো যে পাঠাইছে তাকে ধরার চেষ্টা করে না। বলছে যে শিপাকে জীবিত অবস্থায় 24 ঘন্টার মধ্যে যদি না নেয় তাহলে এখানে আপনার অফিস আদালত বন্ধ হয়ে যাবে। তো সুমন ভাই যখন ফোন পেয়েছে, পাওয়ার পরে আমার ওই মালিকের কাছে ফোন দিছে, ওনার আরবি কথাই বলছে যে শিপা কোথায় আছে, কি অবস্থায় আছে, আমারে 5 মিনিটের মধ্যে ডিটেলস জানানোর জন্য, নয়তো এখান থেকে যদি ওখানে কোনো হয় তাহলে এটা রিস্ক বাংলাদেশ সরকার নেবে না। তো প্রবাসী মন্ত্রণালয় থেকে যে একজন অফিসার আছে ওনার সাথে উনি বসার পরে কথা বলার পরে বলছে যে ঠিক আছে, আমার লোক যদি ওনার ক্ষতি করে থাকে সেটা ড্যামারেজ আমি দিয়ে শিফাকে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে আনবো। তো সুমন ভাই আমার জন্য অনেক করছে, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক এবং কি ওনাকে ভালো রাখুক। 6.5 লাখ টাকা ক্যাশ ওনাদেরকে দিয়ে আমাকে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে নিয়ে আসছে। টাকাটা কি উনি দিয়েছে? হ্যাঁ, উনি দিচ্ছে। তো আমি বিমান থেকে আমি নামতে পারি না, তখন ওই যে তোমার কোনো কাজিন থাকলে আমাকে নাম্বার দাও, আমি আবার সুমন ভাইয়ের নাম্বার দিয়েছি।
বলছে যে উনি আবার ভেতরে লোক পাঠাইছে, লোক পাঠানোর পরে উনি আমাকে বিমান থেকে নামায় কোলে করা অবস্থায় আমাকে বিমান থেকে নামায় নিয়ে এসছে। তখন ওনারা এসে আমাকে ওই রাতেই আমাকে হসপিটাল ভর্তি করছে। প্রত্যেকটা জয়েন্টে মনে করেন যে জখম হয়ে গেছে, যে আমি কখনো মা হতে পারবো না, আমার নারীত্ব ওরা নষ্ট করে ফেলছে পিঠে। যে আমি একজন হজ করে আসছি, আমি উমরা করে আসছি 2 বার। আমি চাই যে আমার মতো যাতে কোনো মেয়ে হ্যারাসমেন্ট না হয়। বাংলাদেশে আসার পর আপনার পরিবারের সবার প্রতিক্রিয়া কেমন ছিল? ওনারা চাচ্ছে যে আমি আর কখনো বাংলাদেশের বাইরে যাব না। ওরা বলছে যে এখানে তুমি যেভাবে হোক আমাদের কাছেই থাকো, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, এটাই আমরা দোয়া করি। তোমার একটা বাচ্চার খাবার আমরা অ্যারেঞ্জ করতে পারবো। আমার অ্যাকচুয়ালি ফ্যামিলিতে শুধু 2টা ভাই আছে, আর আমার হাজবেন্ড মারা যায় 13 সালে, 2013-তে। এখন আপনি কি চান, বাংলাদেশেই থাকতে চান নাকি আপনি আবারও এই বিদেশের পথেই? না, আমি সত্যি কথা বলতে আমি কখনো কারো কাছে কোনো কথা লুকাইনি, আর লুকাবো না। কারণ আমার যখন একটা বাচ্চা আছে, আমি এখানে অনেক জায়গায় ঠোকর খাচ্ছি। এখানে হ্যারাসমেন্ট হচ্ছে, ওখানে হ্যারাসমেন্ট হচ্ছে, মানে আমি সারাক্ষণ থাকি একটা পেরেশানের মধ্যে, একদম টেনশনের মধ্যে থাকি, যা আমাকে কুরে কুরে খাচ্ছে। তো আমি যখন কাতারে ছিলাম, ওনার সাথে, ওই মালিকের সাথে আমার প্রতিনিয়ত কথা হয়। বাবা বলতেছে যে তোর যদি আসার ইচ্ছা থাকে তুই চলে আয়, 6 মাসের মধ্যে আমি তোর ছেলে নিয়ে চলে যাব, ওখানে থাকবি, ওখানে খাবি, সব কিছু আমি করে দিব, তোর বাচ্চা মানুষ কর, তারপরে তুই যদি না থাকস তোর বাচ্চাটাকে মানুষ কর, তারপর তুই বাংলাদেশে চলে যা। বাংলাদেশে যাওয়ার পরে তোরে আমি এমন কিছু করে দিব যাতে তোর কারো কাছে হাত পাততে না হয়। তো ভাইয়াদের সাথে কথা বললাম, ভাইয়ারা বলছে যে এমন সিচুয়েশন তো সবার জীবনে আসে না, তুমি কি বলো? আমি বলছি তোমরা যেটা বলবা, তোমাদের পারমিশন ছাড়া তো আমি কিছু করতে পারবো না। বললো যে বোন, এটা হচ্ছে তোমার জীবন, আর তোমার একটা বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ, ওর ভবিষ্যতের জন্য তো আমাদের বউ আছে, বাচ্চা আছে, আমরা তো বোন সবসময় তোমাকে দিতে পারবো না। আর তুমি যদি যেতে চাও আলহামদুলিল্লাহ, কিন্তু অন্য কান্ট্রিতে না গেলেও তুমি না যাও, আর আমি যাইতে বলবো না। কিন্তু কাতারে যখন তুমি ফ্যাসিলিটি ভালো পাইছো, তোমার মালিক যখন তোমাকে ডাকতেছে, তাহলে তুমি যেতে পারো, আমাদের কোনো বাধা নেই। আপনি অনেক কাঠখোট্টার মধ্য দিয়ে সেখান থেকে বাংলাদেশে এসেছেন, তো আপনাদের মতো এরকম আর কারোর সাথে কি আপনার পরিচয় হয়েছে যারা কিনে নিয়ে যেত? হ্যাঁ হ্যাঁ, অনেকেই আছে, বা যারা আমার সাথে বাংলাদেশে আসছে এবং কি আমার সাথে মানে কথা হচ্ছে, তাদেরও প্রত্যেকটা মানুষ, যতগুলো মেয়ে আমার সাথে বাংলাদেশে ওই যে ফ্লাইটে আসছে, প্রত্যেকটা মেয়েদের শরীরে মারের দাগ, কাটার দাগ, কেউ চোখে কম দেখে এমন অবস্থা, কেউ ব্রেন মানে শর্ট হয়ে গেছে এমন একটা অবস্থা, কারো হয়তো বা লাইফই বরবাদ হয়ে যায়। তো এটা রিস্ক কে নিবে? একটা মুসলিম কান্ট্রিতে যদি প্রত্যেকটা মেয়ে যদি এরকম হ্যারাসমেন্ট হয়, তাহলে মুসলিম কান্ট্রিকে কেন বলা হলো? ওইটা নাকি আমি জানি যে ওইটা হচ্ছে আমাদের নবীজির দেশ, সেখানে আমাদের মতো মেয়েরা ভালো থাকবে, আমাদের মতো মেয়েরা পর্দা করবে, আমাদের মতো মেয়েরা আল্লাহকে ডাকবে, ইবাদত করবে, আর আমাদের মতো মেয়েরা হ্যারাসমেন্ট হচ্ছে। আমাদের বাংলাদেশ সরকার কি মেয়েদের যে হ্যারাসমেন্ট হচ্ছে এটার দায়িত্ব নিবে? কখনোই নিবে না। তাহলে আমি এটাই বলবো যে একজন মুসলিম কান্ট্রি, যদি আমাদের দেশটা মুসলিম কান্ট্রি, ওটাও মুসলিম কান্ট্রি, কিন্তু আমি এটাই বলবো যে কোনো মেয়ে হাউসে যাতে না যায়, আর যাতে কোনো মানুষের হ্যারাসমেন্ট করতে না পারে, আর লাইফ যাতে বরবাদ না হয়, আমার মতো যাতে কারো লাইফ না হয়। আমি আল্লাহর কাছে এটাই বলবো যে প্রত্যেকটা নারীকে আল্লাহ তুমি হেফাজতে রাখো, সুস্থ রাখো, আমার আর কিছু বলার নাই। যে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আপনার কি বলার আছে, এই যে নারী শ্রমিক যারা যায় সৌদি আরবে, তাদের ক্ষেত্রে করণীয় কি কি, বা বাংলাদেশের সরকার তাদেরকে সঠিকভাবে বা সুস্থভাবে রাখার জন্য কি কি পদক্ষেপ নিতে পারে? আপনার কি মনে হয়, সরকারের কাছে আপনার কি আবেদন? আমি আমাদের বাংলাদেশ সরকারের কাছে এটাই বলবো যে আমাদের মতো যারা আছে, প্রবাস জীবন তাদের জন্য না, ঠিক আছে, তো আমাদের তো চলতে হলে কিছুটা দরকার আছে, কারণ আমাদের তো অ্যাবিলিটি নাই।
আমরা সরকারের কাছে এটাই বলবো যে আমাদেরকে যদি একটা রাস্তা করে দেয়, আমাদেরকে যদি কিছু করার সুযোগ করে দেয়, তাহলে আমাদের প্রবাসে যাওয়ার দরকারই নেই। আমরা যাতে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, তাহলে আমরা প্রবাসে কেন যাব? নারী শ্রমিক যারা যাচ্ছে, যদি তাদের যেতেই হয়, অনেকে অনেক বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়েই প্রবাসে যায়, তাদের ক্ষেত্রে আপনার কি উপদেশ থাকবে যে কি কি করণীয় হতে পারে যদি যারা বাইরে যেতে চায়? প্রত্যেকটা মা বোনকে আমি এটাই বলবো, যদিও বাহিরে কান্ট্রিতে জবের জন্য যাওয়া হয়, কোনো মানুষকে, যতগুলো মেয়ে হোক আর যতগুলো মাই হোক, আমি তাদেরকে বলবো হাউজে যাতে না যায়। প্রয়োজনে তারা কোম্পানির ভিসায় যাবে, কোম্পানির গোলাম হয়ে থাকবে, কিন্তু কোনো নারী যাতে হাউজে না যায়। আমি একটাই রিকোয়েস্ট, আর সরকারের কাছে আমি এই আবেদন করব, যাতে আমার মতো কোনো মেয়ে যাতে হ্যারাসমেন্ট না হয়, এটাই আমার রিকোয়েস্ট। আর আমি আর কিছু বলবো না, কারণ আমার আর বলার কিছুই নেই, কারণ আমার ভেতর শুকিয়ে যাচ্ছে, আমি কথা বলতে পারি না। আমি নিজে এখন বাচ্চাকে মানুষ করতে গিয়ে আমি নিজে পারি না।